আমাদের এই পৃথিবীতে এমন কিছু রহস্যময় জায়গা আছে যা আপনার কল্পনারও বাহিরে। এমন সব স্থান যেখানে প্রবেশ করলে হয়তো আর ফেরার কোনো পথ থাকে না। এমন অনেক রহস্যময় ঘটনা ঘটেছে যার কোনো ব্যাখ্যা মেলেনি আজও। শতাব্দীর পর শতাব্দী ধরে এই জায়গাগুলো মানুষকে বিস্মিত করেছে, আতঙ্কিত করেছে এবং একই সাথে তীব্র কৌতূহলও জাগিয়ে তুলেছে। আজ আমরা পৃথিবীর তেমনই 5টি রহস্যময় জায়গা নিয়ে কথা বলবো, যা সম্পর্কে জানলে আপনার গা শিউরে উঠতে বাধ্য। এই স্থানগুলোর সবগুলোই নিজ নিজ ভয়ানক রহস্যে পরিপূর্ণ, যেখানে ঘটে যাওয়া ঘটনাগুলো আজও অমীমাংসিত এবং বহু মানুষ সেখানে প্রবেশ করে আর ফিরে আসেনি। প্রস্তুত হন এক রোমাঞ্চকর যাত্রার জন্য, যেখানে বিজ্ঞানও থমকে যায়। ভিডিওতে যাওয়ার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের জন্য এটি একেবারে বিনামূল্যে, তবে আপনাদের এক ক্লিক আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা যোগায়। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বারমুডা ট্রায়াঙ্গেল বা শয়তানের ত্রিভুজ আটলান্টিক মহাসাগরের উত্তর অংশে অবস্থিত এক কুখ্যাত জলসীমা, যা শয়তানের ত্রিভুজ অথবা বারমুডা ট্রায়াঙ্গেল নামে পরিচিত। এটি ফ্লোরিডার দক্ষিণ পূর্ব প্রান্ত, বারমুডার দ্বীপপুঞ্জ এবং পুয়ের্তো রিকোর মধ্যে একটি কাল্পনিক ত্রিভুজ তৈরি করে। বহু শতাব্দী ধরে এই অঞ্চলটি অসংখ্য জাহাজ এবং বিমানকে গ্রাস করেছে। তাদের কোনো চিহ্ন, ধ্বংসাবশেষ বা যাত্রীর কোনো সন্ধান পাওয়া যায়নি। এই ত্রিভুজের রহস্য এতটাই গভীর যে এটি লোককথার অংশ হয়ে গেছে এবং কল্পকাহিনীরও জন্ম দিয়েছে। প্রথম উল্লেখযোগ্য ঘটনাগুলোর মধ্যে একটি হল কলম্বাসের বর্ণনা। 1492 সালে যখন তিনি তার প্রথম সমুদ্রযাত্রা করছিলেন, তখন এই অঞ্চলের ওপর দিয়ে যাওয়ার সময় তিনি তার জাহাজের কম্পাসে অস্বাভাবিক আচরণ লক্ষ্য করেন। তিনি এবং তার ক্রুরা আকাশে অদ্ভুত আলো দেখতে পাওয়ার কথাও লিখেছিলেন, যা তাদের মনে ব্যাপক ভয় সৃষ্টি করেছিল। এটি ছিল বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্যের প্রথম লিখিত ইঙ্গিত। তবে এর কুখ্যাতি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে মূলত বিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে। 1945 সালের 5ই ডিসেম্বর মার্কিন নৌবাহিনীর ফ্লাইট 19 নামে 5টি টর্পেডো বোমারু বিমানের একটি দল ফ্লোরিডার ফোর্ট লডারডেল থেকে নিয়মিত প্রশিক্ষণ মিশনে বেরিয়েছিল। আবহাওয়া ছিল শান্ত এবং পরিষ্কার, কিন্তু তাদের রুটিনের মাঝপথেই ফ্লাইট লিডারের কাছ থেকে অদ্ভুত রেডিও বার্তা আসতে শুরু করে। তিনি জানান তাদের কম্পাস কাজ করছে না এবং তারা বুঝতে পারছেন না কোথায় আছেন। ধীরে ধীরে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং বিমানগুলো চিরতরে অদৃশ্য হয়ে যায়। এরপর তাদের খোঁজে পাঠানো একটি উদ্ধারকারী বিমানও রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়, যার 26 জনের মধ্যে কারোর আর কোনোদিন খোঁজ মেলেনি। এটি ছিল বারমুডা ট্রায়াঙ্গেলের সবচেয়ে বিখ্যাত এবং ভয়ঙ্কর ঘটনা, যার রহস্য আজও অমীমাংসিত। এই ঘটনা ছাড়াও আরও অনেক বড় বড় দুর্ঘটনা এই অঞ্চলে ঘটেছে। যেমন 1918 সালে আমেরিকান নৌবাহিনীর USS সাইক্লপস নামের একটি বিশাল কার্গো জাহাজ, যার 300 জনেরও বেশি ক্রু মেম্বার ছিল, ব্রাজিলের দিকে যাওয়ার সময় এই ত্রিভুজের মধ্যে দিয়ে নিখোঁজ হয়ে যায়। জাহাজটি ছিল বিশাল এবং অভিজ্ঞ ক্রু দ্বারা পরিচালিত, কিন্তু কোনো বিপদ সংকেত ছাড়াই এটি অদৃশ্য হয়ে যায়। একইভাবে 1948 থেকে 49 সালের মধ্যে ব্রিটিশ সাউথ আমেরিকান এয়ারওয়েজের 2টি বিমান স্টার টাইগার এবং স্টার এরিয়েল বারমুডা ট্রায়াঙ্গেলের ওপর দিয়ে উঠতে গিয়ে অদৃশ্য হয়ে যায়। তাহলে এর পেছনে কারণ কি? বিজ্ঞানীরা এবং গবেষকরা বিভিন্ন তত্ত্ব দিয়েছেন। কেউ কেউ শক্তিশালী ঘূর্ণিঝড়, ব্যতিক্রমী আবহাওয়া বা বিশাল সামুদ্রিক ঢেউকে দায়ী করেন। আবার কেউ কেউ সমুদ্রের তলদেশে থাকা মিথেন হাইড্রেট গ্যাস বিস্ফোরণের তত্ত্ব দেন, যা হঠাৎ করে জলের ঘনত্ব কমিয়ে জাহাজকে ডুবে যেতে পারে। চৌম্বকীয় অসঙ্গতিও একটি কারণ হিসেবে বিবেচিত, যা কম্পাস এবং নেভিগেশন সিস্টেমকে প্রভাবিত করতে পারে। তবে আধুনিক বিমান এবং জাহাজগুলোতে উন্নত নেভিগেশন সিস্টেম থাকা সত্ত্বেও কিছু দুর্ঘটনা এখনও ঘটে। এই সমস্ত বৈজ্ঞানিক ব্যাখ্যার পাশাপাশি রয়েছে বহু কল্পকথা এবং অতি প্রাকৃত তত্ত্ব। অনেকেই বিশ্বাস করেন এখানে বিনগ্রহী প্রাণীদের ঘাঁটি রয়েছে, যারা মানুষ এবং যানকে অপহরণ করে। কেউ কেউ এটিকে সময় বিকৃতির অঞ্চল বা অন্য মাত্রার প্রবেশদ্বার হিসেবেও কল্পনা করেন। যদিও এর কোনো নিশ্চিত বৈজ্ঞানিক প্রমাণ নেই, তবুও বারমুডা ট্রায়াঙ্গেলের রহস্য মানুষকে আজও সমানভাবে আকর্ষণ করে।
এবং প্রশ্ন তোলে সত্যিই কি ঘটে এই শয়তানের ত্রিভুজে, যেখানে মানুষ ও জান প্রবেশ করে আর ফিরে আসে না। আপনার মতামত কমেন্ট করে জানান। আমাদের লিস্টের দ্বিতীয় রহস্যময় স্থান হল এরিয়া 51, যা ভিনগ্রহীদের গোপন ঘাঁটি বলে অনেকে মন্তব্য করে। মার্কিন যুক্তরাষ্ট্রের নেভাডা মরুভূমির গভীরে অবস্থিত এরিয়া 51 হল একটি অত্যন্ত গোপনীয় সামরিক ঘাঁটি। বহু দশক ধরে এর অস্তিত্ব নিয়ে আমেরিকান সরকার কোনো তথ্য দিত না এবং এর চারপাশে কঠোর নিরাপত্তা বেষ্টনী থাকায় বাইরের কারোর এরিয়াতে প্রবেশ করা অসম্ভব। এরিয়া 51 নামটি শুনলেই মানুষের মনে আসে ভিনগ্রহী প্রাণী এবং উড়ন্ত চাকতির ছবি। এটি শুধু একটি সামরিক ঘাঁটি নয়, এটি যেন অসংখ্য ষড়যন্ত্র তত্ত্বের জন্মভূমি। এর কুখ্যাতির শুরু হয় 1950-এর দশকে, যখন মার্কিন বিমান বাহিনী সেখানে U-2 গুপ্তচর বিমান পরীক্ষা শুরু করে। এই বিমানগুলো অনেক উঁচু দিয়ে উড়ত এবং সাধারণ মানুষ এদেরকে উড়ন্ত চাকতি বা UFO মনে করত। কিন্তু সরকার এর কোনো ব্যাখ্যা দিত না, যার ফলে রহস্য আরও গভীর হয়। তবে এরিয়া 51কে ঘিরে সবচেয়ে জনপ্রিয় এবং প্রচলিত তত্ত্বটি হল এখানে ভিনগ্রহী যান এবং এলিয়েনদের দেহাবশেষ লুকিয়ে রাখা হয়েছে। 1947 সালে নিউ মেক্সিকোর রসওয়েলে একটি কথিত UFO দুর্ঘটনা ঘটেছিল। ষড়যন্ত্র তত্ত্বের বিশ্বাসীরা দাবি করেন সেই ধ্বংসাবশেষ এবং এলিয়েনদের দেহাবশেষ এরিয়া 51-এ নিয়ে আসা হয়েছিল এবং সরকার গোপনে তাদের নিয়ে গবেষণা চালাচ্ছে। ডেজার্ট ফক্স, গ্রে এলিয়েন এবং তাদের উন্নত প্রযুক্তি নিয়ে বহু গল্প এবং দাবি প্রচলিত আছে, যা এই স্থানটিকে পৃথিবীর সবচেয়ে আলোচিত UFO সম্পর্কিত স্থানে পরিণত করেছে। এই ঘাঁটির চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং কড়া বিধিনিষেধ এত বেশি যে এখানে প্রবেশ করা তো দূরের কথা, এর কাছাকাছি আসাটাও বিপজ্জনক। আকাশে নো ফ্লাই জোন, মাটিতে উচ্চ ক্ষমতাসম্পন্ন সেন্সর, সশস্ত্র পাহারাদার এবং সর্বক্ষণ নজরদারি করা হয়। এর ফলে যারা এরিয়া 51-এর রহস্য উন্মোচন করতে চেয়েছে বা এর সীমানায় প্রবেশ করার চেষ্টা করেছে, তাদের মধ্যে অনেকেই আর ফিরে আসেনি বলে গুজব প্রচলিত আছে। যদিও এর বেশিরভাগই যাচাইকৃত খবর নয়, তবে সরকারের চরম গোপনীয়তা এই গুজবগুলোকে আরও উস্কে দিয়েছে। 2013 সালে CIA অবশেষে এরিয়া 51-এর অস্তিত্ব স্বীকার করে এবং জানায় যে এটি মূলত গোপনীয় বিমান পরীক্ষা করার জন্য ব্যবহৃত হতো। কিন্তু এই স্বীকারোক্তিও সব প্রশ্নের উত্তর দিতে পারেনি। রসওয়েল ঘটনা, ভিনগ্রহী প্রাণী এবং উন্নত প্রযুক্তির গবেষণার মতো বিষয়গুলো আজও বিতর্কের জন্ম দেয়। এরিয়া সামরিক ঘাঁটি কি সত্যিই শুধুমাত্র একটি সামরিক ঘাঁটি, নাকি এর গভীরে আরও বড় কোনো সত্য লুকিয়ে আছে যা মানবজাতির ধারণার বাইরে? এই প্রশ্নটি আজও অমীমাংসিত। আমাদের লিস্টে 3 নম্বর রয়েছে আমাজনের লুপ্ত শহর এবং অভিযাত্রীদের নিখোঁজ হওয়া। দক্ষিণ আমেরিকার প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত আমাজন রেইনফরেস্ট, যা পৃথিবীর বৃহত্তম এই বনভূমি, একদিকে যেমন প্রাণের উৎস, অন্যদিকে তেমনই অসংখ্য রহস্যের জন্ম দিয়েছে। এর প্রতিটি কোণায় লুকিয়ে আছে প্রকৃতির বিস্ময়, কিন্তু একই সাথে রয়েছে অজানা বিপদ এবং অমীমাংসিত গল্প। এই আমাজনের গভীরে লুকিয়ে আছে এক হারানো শহরের কিংবদন্তি, যেখানে প্রবেশ করে অসংখ্য অভিযাত্রী আর ফিরে আসেনি। এই কিংবদন্তি শুরু হয় ব্রিটিশ গবেষক এবং অভিযাত্রী পার্সি হ্যারিসন ফেসেটকে দিয়ে। বিংশ শতাব্দীর প্রথম দিকে ফেসেট বিশ্বাস করতেন যে আমাজন বনে গড়ে ওঠা একটি প্রাচীন উন্নত শহর লুকিয়ে আছে, যার ঘরগুলো রূপা এবং সোনা দিয়ে তৈরি। এই শহরটির নাম তিনি দিয়েছিলেন দ্য লস্ট সিটি অফ জেড। রিও শহরের লাইব্রেরিতে তিনি শত শত বছর পুরনো একটি নথি খুঁজে পান, যা একজন পর্তুগিজ অভিযাত্রী লিখেছিলেন। সেই নথিতে লেখা ছিল যে সেই অভিযাত্রী জঙ্গলের গভীরে রূপার দেয়াল আর সোনার ছাদের একটি শহর দেখেছিলেন। ফেসেট এই শহরের সন্ধানে তার জীবন উৎসর্গ করেন। 1925 সালের 18 এপ্রিল ফেসেট তার 21 বছর বয়সী ছেলে জ্যাক, তার ছেলের বন্ধু রালে রিমেল এবং 2 ব্রাজিলিয়ান শ্রমিককে নিয়ে শেষবারের মতো জেড শহরের খোঁজে বেরিয়ে পড়েন।
তারা শেষবারের মতো তাদের পরিবারের সাথে যোগাযোগ করেন মে মাসের 29 তারিখে। চিঠিতে ফেসেট জানান যে তারা শহরের খুব কাছাকাছি এবং শীঘ্রই সেখানে পৌঁছাবেন। কিন্তু এরপর তাদের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। তারা যেন আমাজনের গভীরতার সাথে মিশে গেলেন। ফেসেট এবং তার দলের নিখোঁজ হওয়ার পর তাদের খোঁজে প্রায় 100টিরও বেশি অনুসন্ধান দল পাঠানো হয়েছিল। এই অনুসন্ধান দলগুলোতে 200 জনেরও বেশি লোক ছিল। কিন্তু অদ্ভুতভাবে ফেসেটের দলের পাশাপাশি এই অনুসন্ধানকারী দলগুলোর অনেকেই আর ফিরে আসেনি। তারা যেন একই রহস্যময় ভাগ্য বরণ করলেন। ফেসেট ও তার দল কি সেই হারানো শহর খুঁজে পেয়েছিল এবং সেখানেই বসবাস শুরু করেছিল, নাকি আমাজনের অজানা বিপদ যেমন বিশাল সরীসৃপ, হিংস্র আদিবাসী উপজাতি বা ভয়ঙ্কর কোনো প্রাকৃতিক ঘটনার শিকার হয়েছিল? আমাজনের গভীরে আজও অসংখ্য আদিবাসী উপজাতি বাস করে, যাদের কিছু সংখ্যক বাইরের বিশ্বের সাথে কোনো যোগাযোগ রাখে না। তাদের অস্তিত্ব আজও রহস্যে মোড়া এবং তারা নিজেদের বসতির কাছাকাছি কাউকে আসতে দেয় না। এই উপজাতিরা বাইরের মানুষকে আক্রমণ করতেও দ্বিধা করে না। এছাড়াও আমাজনে এমন কিছু গাছপালা এবং প্রাণী আছে যা অত্যন্ত বিষাক্ত বা শিকারী, যা মানুষের জীবন কেড়ে নিতে পারে। প্রতি বছর হাজার হাজার মানুষ এই বনে হারিয়ে যায়, যাদের আর কোনো দিন খোঁজ মেলে না। যারা ফিরে আসে তারা নরখাদক গাছ বা বিশাল মাকড়সার মতো অদ্ভুত গল্প শোনায়। লস্ট সিটি অফ জেড এবং ফেসেডের নিখোঁজ হওয়া আজও আমাজনের সবচেয়ে বড় রহস্যগুলোর মধ্যে একটি। এই বনভূমি শুধু প্রাণীর বাসস্থান নয়, এটি যেন প্রাচীন রহস্য এবং আধুনিক মানুষের কল্পনার এক অদ্ভুত সংমিশ্রণ, যেখানে অজানার টানে প্রবেশ করে অনেকেই আর আলোর মুখ দেখতে পায় না। নাম্বার 4 যে জায়গাটি রয়েছে তা হল ডায়াটলভ পাস ইনসিডেন্ট বা উরাল পর্বতের অভিশাপ। 1959 সালের ফেব্রুয়ারি মাস রাশিয়ার উরাল পর্বতমালার উত্তর প্রান্তে অবস্থিত ডায়াটলভ পাসে এক ভয়াবহ ও অমীমাংসিত ঘটনা ঘটেছিল, যা আজও বিশ্বের অন্যতম ভৌতিক রহস্য হিসেবে বিবেচিত। ইগর ডায়াটলভের নেতৃত্বে 9 জন অভিজ্ঞ স্কি হাইকারের একটি দল উরাল পর্বতে অভিযান করছিল। তারা ছিল অভিজ্ঞ এবং সুসজ্জিত। কিন্তু 26শে ফেব্রুয়ারি যখন উদ্ধারকারী দল তাদের খোঁজ পায়, তখন যা আবিষ্কার হয় তা সবাইকে হতবাক করে দেয়। হাইকারদের তাঁবুগুলো ভেতর থেকে কাটা ছিল এবং তারা রাতের অন্ধকারে নিজেদের গরম পোশাক না পরেই তুষারাবৃত পরিবেশে ছুটে পালিয়েছিল। তাদের মৃতদেহগুলো ক্যাম্প থেকে অনেক দূরে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়েছিল। ফোরেন্সিক রিপোর্টে দেখা যায় তাদের মৃত্যুর কারণ ছিল হাইপোথার্মিয়া বা তীব্র ঠান্ডা। কিন্তু মৃতদেহগুলোর কিছু অস্বাভাবিকতা গবেষকদের রাতের ঘুম কেড়ে নেয়। 5 জনের শরীরে গুরুতর আঘাত ছিল। একজনের মাথার খুলি ভাঙা, অন্য 2 জনের পাঁজর চূর্ণ বিচূর্ণ, যা দেখে মনে হয় যেন তাদের ওপর কোনো বিশাল শক্তি প্রয়োগ করা হয়েছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ছিল যে তাদের শরীরে কোনো বাহ্যিক আঘাতের চিহ্ন ছিল না, অর্থাৎ কোনো মারামারির বা বাহ্যিক আক্রমণের প্রমাণ ছিল না। একজন হাইকারের জিভ এবং চোখ অনুপস্থিত ছিল, যা আরও রহস্য তৈরি করে। এর ওপরে কিছু হাইকারের কাপড়ে উচ্চ মাত্রার তেজস্ক্রিয়তা পাওয়া যায়, যার কোনো ব্যাখ্যা আজও মেলেনি। সোভিয়েত কর্তৃপক্ষ প্রাথমিকভাবে একটি তুষারধসের কথা বললেও তাঁবুর পরিস্থিতি, মৃতদেহের অস্বাভাবিক আঘাত এবং হাইকারদের দৌড়ে পালানোর ধরন এই তত্ত্বকে সমর্থন করে না। একটি তুষারধস এত সুনির্দিষ্ট এবং অদ্ভুতভাবে আঘাত হানতে পারে না। এই ঘটনার পেছনে অসংখ্য তত্ত্ব প্রচলিত আছে, যেমন স্থানীয় মানসি উপজাতিদের দ্বারা আক্রমণের কথা বলা হলেও তাদের সংস্কৃতিতে এমন সহিংসতা দেখা যায় না এবং কোনো প্রমাণেরও অভাব ছিল। অনেকেই বিগফুট বা ইয়েতির মতো কোনো অজানা প্রাণীর আক্রমণের কথা বলেছেন, কিন্তু এরও কোনো প্রমাণ নেই। কিছু লোক মনে করেন সোভিয়েত সরকার কোনো গোপন সামরিক পরীক্ষা চালাচ্ছিল এবং হাইকাররা দুর্ঘটনাক্রমে এর শিকার হয়েছিলেন। তেজস্ক্রিয়তার বিষয়টি এই তত্ত্বকে আরও জোরালো করে। একটি জনপ্রিয় তত্ত্ব হল কোনো অতিপ্রাকৃত বা অজানা শক্তি তাদের ওপর আঘাত হেনেছিল, যা মানুষের ধারণার বাইরে। ডায়াটলভ পাস ইনসিডেন্ট আজও রাশিয়ার সবচেয়ে বড় অমীমাংসিত রহস্যগুলোর মধ্যে একটি। কী কারণে এই 9 জন হাইকার নিজেদের তাঁবু কেটে রাতের অন্ধকারে জীবন বাঁচাতে ছুটে পালিয়েছিল এবং তাদের ওপর কী ধরনের শক্তি আঘাত হেনেছিল তা আজও এক গভীর রহস্য। এই স্থানটি আজও অভিযাত্রীদের জন্য একটি সতর্কবাণী, যেখানে প্রকৃতির নীরবতা লুকিয়ে রেখেছে এক ভয়ঙ্কর অতীত। আমাদের লিস্টে সর্বশেষ এবং সবচেয়ে রহস্যময় জায়গা হল ইস্টার আইল্যান্ডের মোয়াই মূর্তি। প্রশান্ত মহাসাগরের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ইস্টার আইল্যান্ড, যা রাপা নুই নামেও পরিচিত, পৃথিবীর অন্যতম নির্জন এবং রহস্যময় দ্বীপ।
এই দ্বীপটি তার বিশাল মোয়াই মূর্তিগুলোর জন্য বিখ্যাত, যা শত শত বছর ধরে পৃথিবীর মানুষকে বিস্মিত করে আসছে। প্রায় ৯০০টিরও বেশি পাথরের মাথা বা মূর্তি দ্বীপ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে, যেগুলোর উচ্চতা ২০ থেকে ৩০ ফুট এবং ওজন ৮০ টন পর্যন্ত। এগুলো ছিল মূলত দ্বীপের প্রাচীন রাপানুই জনগোষ্ঠীর পূর্বপুরুষদের প্রতীক। এই মূর্তিগুলোর রহস্য এতটাই গভীর যে মানুষ আজও এর পেছনের গল্পটি সম্পূর্ণভাবে বুঝতে পারেনি। প্রথমত, কারা এই মূর্তিগুলো তৈরি করেছিল? রাপানুই জনগোষ্ঠীর মানুষেরা তাদের পূর্বপুরুষদের সম্মান জানাতে এই মূর্তিগুলো তৈরি করেছিল, কিন্তু তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য খুবই সীমিত। দ্বিতীয়ত, কিভাবে তারা এগুলো তৈরি করেছিল? আদিম যন্ত্রপাতি ব্যবহার করে এত বিশাল পাথরের খণ্ডকে এমন নিখুঁতভাবে খোদাই করা হয়েছিল তা সত্যিই বিস্ময়কর। এই মূর্তিগুলো মূলত রাপানুইয়ের রানো রারাকু নামক একটি আগ্নেয়গিরির খনি থেকে পাথর কেটে তৈরি করা হতো। এবং তৃতীয়ত, কিভাবে তারা এগুলোকে দ্বীপের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে নিয়ে গিয়েছিল? খনি থেকে এই বিশাল মূর্তিগুলোকে কয়েক মাইল দূরে তাদের নির্দিষ্ট স্থানে পরিবহন করা ছিল এক অসাধ্য সাধন। কোনো আধুনিক সরঞ্জাম ছাড়াই শুধুমাত্র কাঠের তক্তা, দড়ি এবং সম্ভবত শত শত মানুষের কায়িক শ্রমের মাধ্যমে এগুলোকে সরানো হতো বলে ধারণা করা হয়। এই প্রক্রিয়াটি ছিল অত্যন্ত জটিল এবং বিপজ্জনক, যার অনেক বিশদ আজও আমাদের অজানা। এই রহস্যগুলোর পাশাপাশি আরেকটি বড় রহস্য হল রাপানুই সভ্যতার আকস্মিক বিলুপ্তি। যে সভ্যতা এত বিশাল আকারের মূর্তি তৈরি করতে পারত, তারা হঠাৎ করে কিভাবে বিলীন হয়ে গেল? ধারণা করা হয় ১৬ থেকে ১৮০০ শতাব্দীর মধ্যে এই দ্বীপে জনসংখ্যা অত্যধিক বেড়ে যায়, যার ফলে গাছপালা উজাড় হতে শুরু করে। মূর্তি পরিবহনের জন্য প্রচুর কাঠের প্রয়োজন ছিল, যা বনের ওপর চাপ সৃষ্টি করে। এর ফলে পরিবেশ বিপর্যয় ঘটে, খাদ্য সংকট দেখা দেয় এবং অভ্যন্তরীণ সংঘাত শুরু হয়। শেষ পর্যন্ত ১৭২২ সালে যখন ইউরোপীয়রা এই দ্বীপে পৌঁছায়, তখন তারা দেখেছিল একটি প্রায় জনশূন্য দ্বীপ, যেখানে বেশিরভাগ মূর্তি মাটিতে পড়েছিল। তবে অনেকেই এই পরিবেশগত ব্যাখ্যার বাইরেও অন্য তত্ত্ব দেন। কেউ কেউ বিশ্বাস করেন কোনো মহামারী বা বাইরের আক্রমণ এই সভ্যতাকে শেষ করে দিয়েছিল। আবার কিছু লোক অতিপ্রাকৃত বা অজানা শক্তির প্রভাবের কথাও কল্পনা করেন। এই নির্জন দ্বীপের নীরব পাথরের মূর্তিগুলো আজও প্রশ্ন করে, কি ঘটেছিল এখানে, আর কেনই বা এই শক্তিশালী সভ্যতা বিলীন হয়ে গেল? ইস্টার আইল্যান্ডের মোয়াই মূর্তিগুলো কেবল পাথরের খোদাই নয়, সেগুলো একটি বিলুপ্ত সভ্যতার নীরব সাক্ষী। তারা আমাদের স্মরণ করিয়ে দেয় যে মানবজাতি কতটা সক্ষম হতে পারে এবং একই সাথে প্রকৃতির ভারসাম্য নষ্ট হলে তার পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। বারমুডা ট্রায়াঙ্গেলের গভীরতা থেকে এরিয়া 51-এর গোপনীয়তা, আমাজনের লুপ্ত শহর থেকে ডায়াটলফ পাসের হিমশীতল রহস্য এবং ইস্টার আইল্যান্ডের নিঃশব্দ পাথরের মূর্তিগুলো, এই প্রতিটি স্থানেই আমাদের মনে প্রশ্ন জাগায়। বিজ্ঞান হয়তো একদিন এদের সব রহস্য উন্মোচন করবে, কিন্তু ততদিন পর্যন্ত এই জায়গাগুলো পৃথিবীর সবচেয়ে অমীমাংসিত গল্পগুলোর অংশ হয়ে থাকবে। অজানার এই পথচলা হয়তো কখনো শেষ হবে না, আর এই রহস্যগুলোই আমাদের কৌতূহলকে আরও বাড়িয়ে তুলবে। আজকের ভিডিওতে এতটুকুই। আশা করি এই রহস্যময় যাত্রা আপনাদের ভালো লেগেছে। আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। এই ভিডিও সম্পর্কিত কিছু জিজ্ঞাসা করতে চাইলে কমেন্ট করে আমাদের জানান, আমরা অবশ্যই আপনাকে উত্তর দেব। তাহলে আসুন আবার কিছু নতুন ভিডিওতে দেখা করি। ততক্ষণ পর্যন্ত বিদায়।